আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চতুর্দিক থেকে ভয়াবহ অশনি সংকেত শোনা যাচ্ছে। জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীদের মানে নানাভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বাহিনীর বিপদগামী সদস্যদের জঙ্গি কার্যক্রমে অন্তর্ভুক্ত করছে। পাকিস্তানি টিটিপির সদস্য হিসেবে তাদেরকে মানে তালিকাভুক্ত করছে এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে। মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ এবং টিটিপির সদস্য সংগ্রহ চলছে। সর্বশেষ আমরা দেখলাম যে পুলিশ বাহিনীর একজন সদস্যকে টিটিপির সঙ্গে জড়িত সন্দেহে তাকে পুলিশ বাহিনীতে আইসোলেট করে রাখা হয়েছে। এরকম ভয়াবহ সব খবর যখন আসছে তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আর সেই আতঙ্ক যখন বিরাজ করছে এবং পুলিশের অভ্যন্তরীণ রিপোর্ট যখন বেশ খারাপ রিপোর্ট আমরা দেখছি, বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা রয়েছে জঙ্গি গোষ্ঠীর, ঠিক সেই সময় বাংলাদেশের সমস্ত বিমানবন্দরে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হলো। এই অঘোষিত রেড অ্যালার্ট কিংবা সতর্কতা যাকে বলা হচ্ছে তার মাধ্যমে কি প্রতীয়মান হচ্ছে? ব্যাপারটা অভ্যন্তরীণ ব্যাপার থেকে আন্তর্জাতিক ব্যাপারে চলে যাচ্ছে, কারণ বিমানবন্দরে সতর্কতা জারি করা মানেই সেই খবরটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাওয়া। খুব সম্প্রতি মানে একদিন আগেই আমেরিকা অভিবাসী ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের। সেই ঘটনা যখন আমরা দেখলাম তখন বিমানবন্দরে সতর্কতা জারি করা মানে বিদেশি ব্যবসায়ী, পর্যটক, বিদেশি বিভিন্ন কূটনীতিবিদ তারা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করার ক্ষেত্রে এক ধরনের আতঙ্ক ফিল করবে। কি হচ্ছে চতুর্দিকে, কোন অবস্থার মধ্যে ফেলে গেল এই দেশটাকে প্রফেসর ইউনূসের জঙ্গি সরকার, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে? চলুন একটু জেনে দেখি বিমানবন্দরগুলোতে কি হচ্ছে। এই মুহূর্তে যদি সরকার অতিরিক্ত সচেতন না হয় তাহলে কোন পরিণতি ভোগ করতে হতে পারে আমাদেরকে। বলছিলাম, বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশে যতগুলো বিমানবন্দর রয়েছে সবগুলো বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হয়েছে। এটা এক ধরনের অঘোষিত রেড অ্যালার্ট। তার কারণ পুলিশের সেই অভ্যন্তরীণ চাঞ্চল্যকর নথি, যেখানে পাকিস্তানি টিটিপির মানে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের অনেকের সম্পৃক্ততা এবং বিভিন্ন স্থাপনায় হামলার যে ষড়যন্ত্র, হামলা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং ব্যাপারে পুলিশের অভ্যন্তরীণ নথিতে তাদের বাহিনীর সকল পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। তারপর থেকেই নানা ধরনের চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসতে আমরা দেখলাম। এবার বিমানবন্দরে সতর্কতা জারি করা হলো। শিরোনামটা দেখে নিন খবরের। সেখানে বলা হচ্ছে শাহজালাল সহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। বোঝাই যাচ্ছে কি হচ্ছে, কোন দিক দিয়ে কি হচ্ছে। কি বলছে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এটা কোনো উড়ো খবর নয়, বিমানের যিনি চেয়ারম্যান তিনিই এটা নিশ্চিত করেছেন। রাজধানীর কুর্মিটোলায় তিনি জানান, বিমানবন্দরগুলো সাধারণত কঠোর নিরাপত্তার মধ্যেই পরিচালিত হয়, তবে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, যা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তিনি বললেও এটা যে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে সেটা মানে এই কৌশলী কথাবার্তা বলে সেটা আসলে ঢাকা সম্ভব নয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশ সদর দপ্তর থেকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার পর বেবিচক উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে।
যেটাকে আমরা রেড অ্যালার্ট বলতে পারি। বিমানবন্দরে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রী আগমন ও বহির্গমন উভয় ক্ষেত্রেই তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বেবিসকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানাচ্ছেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি শনাক্ত তারা করতে পারেননি, তবুও আগাম সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল নেই, সেখানেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কেবল সাম্প্রতিক চিঠির কারণে নয়, এই নিরাপত্তা সার্বক্ষণিকভাবেই থাকে। এটাও মিথ্যা কথা। এই নিরাপত্তা সার্বক্ষণিকভাবে থাকে। একেবারে রেড অ্যালার্ট জারি করার মতো পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখনও এটা ওই রেগুলার কার্যক্রম, সবসময় এটা থাকে। এই ধরনের কথা বলা মানে ব্যাপারটাকে একটু হালকা করতে চাওয়া। ব্যাপারটা যে হালকা নেই, এটা আমরা খুব ভালোভাবেই বুঝছি। এদিকে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি যে গোয়েন্দা সতর্কতা জারি করেছে, তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এখন আসা যাক দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা, নিরাপত্তা ব্যবস্থাতে আরও সক্রিয় হওয়া, সেগুলো খবর হলে খুব একটা আন্তর্জাতিক ব্যাপার হয়তো হবে না, কিন্তু যখন সেটা বিমানবন্দরে চলে যাবে, বিমানবন্দরের সতর্কতা এই খবর যখন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে কিংবা ইতিমধ্যেই যখন গেছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের যে কোনো বিমানবন্দর ব্যবহার এবং বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বোধ করতে পারে। এবং বাংলাদেশের এই সতর্কতা জারির প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ এখন যদি তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে, তাহলে সেটা হবে ভয়াবহ পরিস্থিতির ব্যাপার। প্রফেসর ইউনূস এটাই চেয়েছে, বাংলাদেশটাকে অকার্যকর দেশে পরিণত করা, বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগগুলো শেষ করে দেওয়া, একমাত্র যোগাযোগ যেন পাকিস্তানি তার পিয়ারি ভাইদের সঙ্গে যোগাযোগ থাকে, পাকিস্তানের বিমান যেন সরাসরি আসে, পাকিস্তানের জাহাজ যেন সরাসরি আসে, তালেবান পাকিস্তানি বিভিন্ন জঙ্গি ভিআইপি জঙ্গিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সে কার্যক্রম পরিচালনা করার মতো ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং এটাও দেখেছি যে দেশের যত জঙ্গি বিভিন্ন এমনকি সর্বোচ্চ সাজাপ্রাপ্ত জঙ্গিদের পর্যন্ত প্রফেসর ইউনূস ছেড়ে দিয়েছেন এবং সেই সংখ্যা 700-রও বেশি। তারাই বাইরে এসে তাদের পূর্বের যে জঙ্গি নেটওয়ার্ক সেগুলো সক্রিয় করে বিভিন্ন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বাহিনী, সংগঠন, সংস্থা সেগুলোর বিভিন্ন সদস্যদের ইনভলভ করার চেষ্টা করছে এবং সেই সাথে সংসদ ভবন এমনকি সেনা সদরের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনাও করছে, যেটা আমরা পুলিশের গোপন নথিতে পেয়েছি। এরপরের স্টেপ কি তাহলে? বিমানবন্দরের সতর্কতার পরের স্টেপ কি? আমরা এর আগে বিএনপি সরকার যখন সর্বশেষ ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, প্রথম দিকে যেটা বিএনপি সরকার তখন ভুল করেছিল সেটা হচ্ছে যে বাংলা ভাই শায়খ আব্দুর রহমান এই জঙ্গিদের নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল, তখন প্রথম দিকে বিএনপি সরকার সেটাতে কর্ণপাত করেনি। প্রথম দিকেই যদি তারা কর্ণপাত করত এবং তাদেরকে থামানোর চেষ্টা করত, তাহলে বাংলা ভাই এবং শায়খ আব্দুর রহমানরা যে পর্যায়ে জামাতুল মুজাহিদিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠন যে পর্যায়ে বাংলাদেশে আশকারা পেয়ে যে রকমের উল্লম্ফন শুরু করেছিল এবং যে রকমের কার্যকলাপ তারা শুরু করেছিল, সেটা কিন্তু তারা করতে পারত না। যদিও পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিচার করা এবং তাদেরকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করানো, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিএনপি সরকারই তাদেরকে গ্রেপ্তার করেছে, বিচার করেছে। কিন্তু প্রথম দিকে তারা যদি ব্যাপারটাকে গুরুত্ব দিত, তাহলে ব্যাপারটা যে ভয়াবহ পরিস্থিতির দিকে গিয়েছিল সেটা যেতে পারত না। এখন আবার বিএনপি সরকার এসেছে,
প্রফেসর ইউনূস সরকারের রেখে যাওয়া জঙ্গি গোষ্ঠী বিএনপি সরকারের কাঁধে চেপে অনেক কিছু করার চেষ্টা করবে। শুরুতেই যদি বিএনপি সরকার এই ব্যাপারে সতর্ক হয় এবং দ্রুত পদক্ষেপ নেয় এবং এই গোষ্ঠীদের নির্মূল করে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে এবং 24-এর শেখ হাসিনা পতনের পরে প্রফেসর ইউনূস কাদের মানে মুক্তি দিয়েছিল জেল থেকে, সেই হিস্ট্রিগুলো যাচাই বাছাই করে এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করে কারাগারে রাখার ব্যবস্থা করে এবং এই নেটওয়ার্ক ভেঙে দিতে পারে, তাহলেই দেশে আবার শান্তি ফিরে আসবে। কারণ প্রফেসর ইউনূস পশ্চিমা এজেন্ডা নিয়ে এসেছিলেন। পশ্চিমা এবং তার প্রিয় দেশ, যে দেশ মানে আমাদের প্রকাশ্য শত্রু, সবথেকে বড় শত্রু, সেই দেশের সঙ্গে সম্পর্ক এবং সেই দেশগুলোর বিভিন্ন মানে নেটওয়ার্ক বাংলাদেশে যেভাবে জোরদার করেছিলেন, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সম্প্রতি এই আলোচনাও হয়েছে যে এই মুহূর্তে প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকার যেটা নিতে পারে হাতে, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয়া, আপাতত হলেও। কারণ এই বিমান চলাচল বড় ধরনের সন্দেহ তৈরি করেছে যে অবাধে আসা যাওয়ার ব্যবস্থা সেটার মাধ্যমেই প্রফেসর ইউনূস চালু করেছিল, যেখানে বাংলাদেশ থেকে বহু জঙ্গি পাকিস্তানে গেছে, তার আমলে সেই প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সেখানে গিয়ে গ্রেপ্তার হয়েছে, মারা পড়েছে, সেই খবরগুলোও আমরা পাচ্ছি। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাছে এখন এক আতঙ্কের নাম পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপির আস্তানায় চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গিয়ে শুধু বিমানেই নয়, সেনা, নৌ এবং সবশেষ পুলিশ বাহিনীতেও টিটিপির সাথে জড়িত আছে এমন সন্দেহভাজন সদস্যের খোঁজ পেয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলোর গোয়েন্দারা। আর তাতে বাহিনীগুলোতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাহিনীগুলোতে টিটিপির সাথে সংশ্লিষ্ট আছেন এমন 40 থেকে 50 জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত চলছে। তবে বাহিনীগুলোতে অভিযান চালালেও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির জন্য যেসব বেসামরিক নাগরিক বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করত, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আর তাতে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা। সে কারণে দেশের 8টি বিমানবন্দর সহ প্রায় সবগুলো কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদারে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার একাধিক সূত্র নিশ্চিত করেছে 4 ক্যাটাগরির কেপিআই স্থাপনার মধ্যে প্রথম 2 ধরনের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জারি করার নির্দেশ এসেছে। প্রশ্ন হলো, এমন সতর্কতা জারি আর জঙ্গি হামলা কিংবা জঙ্গিদের তৎপরতা হঠাৎ করে দেখা যাচ্ছে কেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে কি এমন হলো যে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলা হচ্ছে? পুলিশ ও একাধিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন দেশের প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিদের এমন তৎপরতা হঠাৎ করে বাড়েনি, বরং বিগত অন্তর্বর্তী সরকারকে গত বছরের জুলাই মাসে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করার পরও ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন উঠেছে, ইউনূসের উপদেষ্টা পরিষদের যেসব প্রভাবশালী সদস্য এই জঙ্গিদের মদত দিত, তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি তারা রাঘব বল বলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গি গোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের 2 পাশেই সক্রিয়। 2007 সালের ডিসেম্বরে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম। মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন বড় নেতার মৃত্যুর পর গোষ্ঠীটি একসময় দুর্বল হয়ে যায়। তবে বর্তমান নেতা নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে 2020 সাল থেকে তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর ফলে জামাতুল আহরার মতো দলগুলো পুনরায় টিটিপিতে যোগ দেয়, যা তাদের শক্তি ও হামলার সক্ষমতা বাড়িয়ে তোলে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর টিটিপি আরও শক্তিশালী হয়। পরে তালেবান সরকার পাকিস্তান ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। এর মাধ্যমে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয় এবং টিটিপির বন্দীরা পাকিস্তান থেকে মুক্তি পান। তবে 2021 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর
টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়ে দেয়। টিটিপির হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা আফগানিস্তান ও পাকিস্তানে যায়, এমন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2025 সালের 27 এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির 54 জন সদস্যের সঙ্গে আহমেদ জুবাইর নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয়। 2025 সালে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর জুলাই মাসে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন শামীম মাহফুজ, যিনি জঙ্গি তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ আমলে 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। শামীম মাহফুজের নেতৃত্বে টিটিপির জন্য সংগ্রহ করা এসব সদস্য ইনুস সরকারের আমলে বাংলাদেশের ঢাকার মার্কিন দূতাবাসে হামলার হুমকিও দিয়েছিল। তখন মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন ছিলেন ছুটিতে। সেখানে তখনকার ভারপ্রাপ্ত দূত মেগান বোল্টেন গত বছরের 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করে এদের গ্রেপ্তার করতে বলেন। মজার ব্যাপার হলো, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মালয়েশিয়া থেকে 3 বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরও গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। কিন্তু ঠিক তার 4 দিনের মধ্যে মেরিন বোল্ডেনের সাথে বৈঠকের পর সুর উল্টে গিয়েছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরোধিতা সত্ত্বেও 15 জুলাই শামীম মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরও বাংলাদেশে টিটিপির তৎপরতা থেমে থাকেনি, যে কারণে ছুটি থেকে ফিরে ট্রেসিয়ান জ্যাকবসন 28 জুলাই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। ওই বৈঠকে ট্রেসিয়ান জ্যাকবসন 2025 সালের 22 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে এমন কয়েকজনের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জঙ্গি তৎপরতা বাড়ার ব্যাপারে ইউনূস সরকারের শীর্ষ মহলকে বারবার সতর্ক করলেও অন্তর্বর্তী সরকার তখন ছিল চুপ। উল্টো যেসব পুলিশ কর্মকর্তা তদন্ত করতে চাইতো তাদেরকে রিমোট এলাকায় ট্রান্সফার করা হতো। এরই ফাঁকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ছড়িয়ে পড়ে টিটিপির সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পায় বাহিনীর গোয়েন্দারা। চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকে তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনেরও বেশি সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশন অফিসার ও বিমান সেনা এবং 1 জন ইমাম। বিএএফ ঘাঁটির এই মসজিদের ইমামকে এই চক্রের মূল নিয়োগকারী হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর এক চাকরিচ্যুত সদস্যকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীতেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে। ওই কনস্টেবলকে বাহিনীর পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অভিযুক্ত সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরো কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ এই সশস্ত্র চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে, বিশেষ করে দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সবশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মহিদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযুক্ত শাকিল সে সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিমান বাহিনীর তদন্তে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত
6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন। এটি তদন্ত প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে এবং ঘটনার একটি আন্তর্জাতিক যোগসূত্র তৈরি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো কক্সবাজার উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনার চেষ্টার ইঙ্গিত পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলে সরকারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন নড়ে চড়ে বসেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সম্ভাব্য হামলাকারী হিসেবে 2 সেনা সদস্যের কথা তুলে ধরা হয়। তবে দ্য ডিসেন্টার এক খবরে বলা হয়েছে, এদের মধ্যে রাহেদ হোসেন মাহেদ সেনা সদস্য হলো, রাকিব সেনা সদস্য নন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, জঙ্গি হামলার আশঙ্কা প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী তদন্তে প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা বাড়ানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশের নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী 1A, 1B, 2 এবং 3 এই 4টি ক্যাটাগরিতে কেপিআই স্থাপনাগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে ক্যাটাগরি 1A ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়। এগুলো হলো বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ক্যাটাগরির স্থাপনাগুলো হলো চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, প্রধান বিমানবন্দর সমূহ, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ফিল্ড, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।